লিও ওয়াশরুম হতে বের হবার পূর্বেই নিচে আমার ডাক পড়ল। সবার সাথে ড্রয়িং রুমের সোফাতে বসতে হল। কোনো মেয়ে বন্ধু বাড়িতে আসা ব্যাপারটা সাধারণ, তাই কেউ কিছু মনে করল না। শুধুমাত্র কয়েকজন তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। এর মধ্যে টিনা আর লিওর পিতা মি উইলিয়ামও আছে। বাকিদের তেমন চিনি না, কয়েকজনকে শুধু লিওর বার্থডেতে দেখেছিলাম। সবার সাথে বসে নার্ভাসে আমার কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছিল। টিনা যেভাবে আমার দিকে তাকাচ্ছিল তাতে মনে হচ্ছে কেউ যেন তাকে জোর করে চিরতার রস খাইয়ে দিয়েছে। আমি আরও নার্ভাস হয়ে যেতাম যদি রিচার্ড এসে পাশে না বসত। সে তার স্থান ছেড়ে হুট করে আমার পাশে এসে বসল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস পেলে বললাম, গুড মর্নিং রিচার্ড, কখন এলে? এই বলে সামনের স্ফটিকের গ্লাসে পানি ঢেলে ঢক ঢক করে খেয়ে নিলাম। রিচার্ড মুখে হালকা হাসি ঝুলিয়ে বলল, গুড মর্নিং টামিনা, এই তো কালই এলাম। আমি দুঃখিত গতবার যাওয়ার আগে বলে যেতে পারিনি, আর আমাদের ডিনার করাও হয়নি। ইটস ওকে। কেমন আছো? এই তো ভালো আছি। তুমি? আই অ্যাম গুড। তা আজ সকালে কি মনে করে? এমনি এসেছি। তেমন কিছু না, এমনি লিলিওর সাথে ভার্সিটিতে যেতে এসেছি। ওহ, আমি মনে করলাম এই বুঝি রিচার্ডের প্রশ্নবাণ বন্ধ হল। কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে রিচার্ড আবার বলল, বাই দ্য ওয়ে ইউ লুকিং ভেরি বিউটিফুল। শুনে আমি যেন একটু চমকে উঠলাম। সেটা লুকিয়ে একটু ভদ্রতার হাসি হেসে বললাম, থ্যাঙ্কস। আচ্ছা, ওই কফি হাউজে এখনো চাকরি করো? হ্যাঁ করি। ওই জবটা ছেড়ে দাও না কেন? সামান্য ওয়েটারের চাকরি কিভাবে করছো? আমি জবাব না দিয়ে একটু হাসলাম মাত্র। রিচার্ড বলল, আমি তোমার জন্য আমাদের কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দিতে পারি। আমি ভ্রু কুঁচকে রিচার্ডের দিকে তাকালাম। আমার জন্যে? হুম, ইন্টার্ন হিসেবে যোগ দিবে। পরে তোমার দক্ষতা অনুযায়ী পদোন্নতি হবে। আমি ভাবতে লাগলাম, হুট করে কিছু বলা যাচ্ছে না, আগে দেখতে হবে। রিচার্ড বলল, এত কি ভাবছ টামিনা? হ্যাঁ। না, আমাকে একটু সময় দাও। এত কি ভাবার আছে? আচ্ছা ঠিক আছে, দিলাম সময়। সবাই ব্রেকফাস্টের জন্য ডাইনিং টেবিলে বসল। আমি নাস্তা করে এসেছিলাম, তবুও অনুরোধে আবারও বসলাম। ঠিক সে সময় লিও নিচে নেমে এলো ফুল ড্রেস আপে। কালো শার্টের সাথে 3/4 প্যান্ট, ফর্সা পায়ে ব্ল্যাক হোয়াইট মিক্স পাম্প শু, হাতা কনুই পর্যন্ত গোটানো, ভাঁজ করা চুলে কালো রোদ চশমাটা আটকে আছে। ক্রুশ চিহ্নটা লিওর নাড়াচাড়ার চোটে হয়তো শার্টের বাইরে বেরিয়ে এসেছে। কাঁধে ব্যাকপ্যাকটা কোনোরকম ঝুলিয়ে হেডফোন কানে ফোন টিপতে টিপতে নিচে নেমে আসছে। একে তো এরা জাতিগত ফর্সা, তার উপর কালো শার্টে ওকে আরও ফর্সা লাগছে। সদ্য গোসল করে আসায় পানির বিন্দু বিন্দু ফোটায় শার্টের কিছু স্থান ভিজে আছে। নিশ্চয় সে তাড়াহুড়ো করেছে। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় লিওকে সত্যিকারের কোনো রাজকুমারের মতোই মনে হচ্ছে। একদম ওয়েস্টার্ন রাজকুমার। সে নিচে নেমেই সবাইকে গুড মর্নিং উইশ করল। জবাবে সবাইও তাকে উইশ করে নাস্তা করার জন্য বসতে বলল। ওকে দেখে হাসি তামাশা যেন একটু বেড়েই গেল। প্রথমে এত গেস্ট হয়তো সে লক্ষ্য করেনি, পরে চারদিকে এত মানুষজন দেখে সে একটু থমকে গেল। হয়তো ভাবেনি ঘুম থেকে উঠে এতজনকে দেখবে। চারদিকে নজর বুলাতেই আমার দিকে চোখ পড়ল। আমি একটু করে হাসলাম, কিন্তু লিও হাসল না। হেডফোনটা গলায় নামিয়ে তার মমকে ডাকল। মম, আমার ক্ষুধা নেই।
আমি যাচ্ছি ভার্সিটিতে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, মিইরা চলো। লিওর মমো চোখ কপালে তুলে ফেলল। কেন অ্যাড? শরীর খারাপ করছে? খাবে না কেন? লিওর পিতাও একই কথা বলল। উত্তরে সে ভার্সিটিতে পড়ার চাপের কথা বলল। এবার টিনা কথা বলে উঠল। কি ব্যাপার অ্যাড? এমন করছো কেন? কেউ কি এমন ফ্যামিলি গেট টুগেদার মিস করতে চায়? কি এমন পড়ার চাপ ভার্সিটিতে, যেখানে ফ্যামিলিকে একটু সময় দিতে পারো না? নাকি অন্য কিছু? তুমি? লিও কিছু বলতে চেয়েও চারদিকে গেস্ট দেখে দাঁতে দাঁত চেপে থেমে গেল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখনো বসে আছো? আমি একটু চমকে উঠলাম। সবেমাত্র গরম গরম প্যানকেকের একটা টুকরা মুখে দিয়েছিলাম। দারুণ স্বাদ এটার। কিন্তু ওর কথায় এত শুধু প্যানকেকটা ছেড়ে উঠে দাঁড়ালাম। লিও প্রায় সময় ভার্সিটিতে যাতায়াতে বাইসাইকেলটা ব্যবহার করে। এবারও ব্যতিক্রম হল না। একটা হেলমেট আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল, পরো। আমি হেলমেটটার দিকে একটু তাকিয়ে মাথায় বেঁধে নিলাম। লিও নিজের হেলমেট বেঁধেই সাইকেলে উঠে বসল। কোনো কথা বলছে না। অনেকটা চুপসে আছে। আমি ধরতে পারলাম না ঠিক কি কারণে হাস্যোজ্জ্বল লিও হঠাৎ এরকম গোমরামুখ হয়ে গেল। সাইকেলে বসে সে অপেক্ষা করতে লাগল। আমি প্রথমে বুঝলাম না। পরে পিনপতন নীরবতায় বুঝতে পারলাম সে আমার জন্যই অপেক্ষা করছে। তাড়াতাড়ি উঠে বসলাম। সাইকেলে চড়ার সময় আমাদের মধ্যে তেমন কথা হলো না। কিন্তু উইলিয়াম এভে পার করে ম্যাকডারমোট এসেই সাইকেল থেমে গেল। আমরা একসাথেই হাঁটতে লাগলাম। সকালটা রোদ্দুরে না হলেও যথেষ্ট ফর্সা ছিল চারদিক। পুঞ্জ পুঞ্জ মেঘ আকাশে তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। অনেকটা আমাদের দেশের শরতের আকাশের মতো। বাতাস একেবারেই নেই বললে চলে। ওক গাছে বাল নাকুটি পাখিটা বারবার ডানা ঝাপটিয়ে উঠছে। আমি একটু করে লিওর দিকে তাকালাম। সে হেডফোন কানে লাগিয়ে মাথা নিচু করে কিছু একটা মনোযোগ দিয়ে শুনছে। নিশ্চয় কোনো গান শুনছে। হাত দুটো পকেটে ঢুকানো। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে পায়ের কাছে ছোট কঙ্করের টুকরা পড়লে সেটা পা দিয়ে কিক করে দূরে পাঠিয়ে দিচ্ছে। পথটুকু অতিক্রম করে আবার সেই কঙ্করের টুকরো সামনে পড়লে সেটাকে কিক করে আবার দূরে পাঠিয়ে দিচ্ছে। কিক খেয়ে খেয়ে বেচারা কঙ্করের অবস্থা শত টুকরা। শেষে কিক করার জন্য আর টুকরোই বেঁচে রইল না। এ যেন অদৃশ্য খেলা। আমি একটু গলা খাকড়ি দিয়ে লিও ডাকলাম। লিও। তার চোখ মুখটা এখনো অন্ধকার। হয়তো আমার ডাক শুনতে পাইনি। আমি আবার ডাকলাম, লিও। এবারও শুনতে পেল না। তবে আমার দিকে একটু তাকাতেই বুঝতে পারল আমি কিছু বলছি। মাথার উপর থেকে হেডফোন নামিয়ে ফেলল। কিছু বললে? হুম। কি? তুমি উপোস চলে এলে? কিছু খাবে না? না, আমার খিদে নেই। মিথ্যা বলছো কেন? লিও আমার দিকে তাকিয়ে একটু করে হাসল। তারপর বলল, ক্যান্টিন থেকে করে নিব। এই বলেই সে আমার হাতটা তার হাতের মুঠোয় পুরে নিল। আমি একটু অবাক হলাম, কিন্তু সেটা প্রকাশ করলাম না। ক্যাম্পাসে ঢোকার আগে লকার থেকে দুজনেই কিছু প্রয়োজনীয় জিনিস নিলাম। এরপর আমার আর লিওর ক্লাস আলাদা। তাই আমি চলে যেতে লাগলেই সে পিছন থেকে ডাক দিল, মিইরা। আমি ওর দিকে ফিরে জবাব দিলাম, হা। লিও লকারে এক কাঁধে হেলান দিয়ে দাঁড়াল। ঠোঁটের কোণে অদৃশ্য ছোট্ট হাসি। ডিম্পলটা হালকাভাবে ভেসে উঠছে।
কিছু না বলে চুপ করে সে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো বলো, সে আস্তে করে বলল। থ্যাংক ইউ। আমি কয়েক সেকেন্ড চুপ করে পলকবিহীন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। এটা বুঝতে সময় লাগছিল যে ঠিক কি কারণে সে আমাকে থ্যাঙ্কস বলছে। লিও ঠোঁটের কোণের মিষ্টি হাসিটা ঝুলিয়ে রেখে আমার কাছে এগিয়ে আসল। এসেই আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। ও মাথায় হাত বুলাতেই আমি মনে মনে যেন শান্তি বোধ করলাম। বুক ভরে একটা নিঃশ্বাস নিলাম। নিজেকে নিরাপদ মনে হল। এরপর সে আমার গালে হাত রেখে বলল, ক্লাস শেষে আমাকে না বলে কোথাও যাবে না? হুম। আমি মাথা নেড়ে ওকে সায় জানালাম। ঠিক আছে। তারপর পিছু ফিরে আমি আমার ক্লাসের দিকে এগুতে লাগলাম। মনের মধ্যে সুখের প্রজাপতিরা উড়াউড়ি করছে। চারপাশটা কেমন যেন আনন্দময় মনে হচ্ছে। কিছুদূর গিয়েই আমি আবার একটু করে পিছনে তাকালাম। লিও এখনো সেখানে দাঁড়িয়ে আছে। বুকের মধ্যে হাত দুটো মুড়ে ডিম্পলওয়ালা এক বিগত হাসিটা মুখে ঝুলিয়ে রেখেছে। আমি খানিকটা লজ্জা পেয়ে সামনে ফিরে গেলাম। হুট করে মনটা ভালো হয়ে গেল। আপনা আপনি হাসতে লাগলাম, যেন আকাশে হাওয়ার সাথে উড়ে উড়ে বেড়াচ্ছি। সারা শরীরে অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। সবকিছু এত ভালো লাগছে কেন? ধপ করে সামনের কিছু একটার সাথে কপালে আঘাত খেলাম। ওহ, ইয়া আল্লাহ! বাড়ি খেয়েই ঝট করে স্বপ্নের আকাশ থেকে বাস্তবের মাটিতে পড়ে গেলাম। হাত থেকে সবকিছু পড়ে গেল। আঘাত খেয়ে আমার কপাল আর নাকটা চ্যাপ্টা হয়ে গেল। নাক ঢলতে ঢলতে তাকিয়ে দেখলাম ক্লাসের কাচের দরজাটা না খুলেই ভিতর প্রবেশ করতে গিয়েই অবস্থা। বসে সবকিছু গুছিয়ে নিলাম। তারপর উঠেই নিজের মাথায় নিজেই চাপড় দিলাম। আন্ধি কোথাকার! ক্লাসে বইয়ের পাতায় গভীর মনোযোগে দৃষ্টি বুলাচ্ছি। প্রফেসর গুরুত্বপূর্ণ টপিকে লেকচার দিচ্ছেন। বিষয়টা সবাইকে নিয়ে ল্যাবে হাতে কলমে পরীক্ষা করাবেন। কিন্তু টপিকটা আমি আগেই পড়েছি লিওর কাছে। খুব সুন্দর করে সে আমাকে বিস্তারিত বলেছিল। সেই সাথে নেট ঘেটে দুনিয়ার তাবৎ সব তথ্য সামনে এনে দিয়েছিল। তাই এখন বুঝতে বেশি কষ্ট হচ্ছে না। সে আসলেই পাগল ছিল। মনে মনে হাসছিলাম। যখন সে চেহারায় গাম্ভীর্য ফুটিয়ে আমাকে লেকচার দিত আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকতাম। ও মনে করত ওর কথা মনোযোগ দিয়ে শুনছি। আসলে আমি ওর ডিম্পল দেখতাম। শুধু হাসার সময় না, যখন সে এক নাগারে কোনো বিষয় নিয়ে হাত নেড়ে নেড়ে লেকচার দিত তখন ওর সেই সুন্দর গিরি খাদময় ডিম্পলটা ভেসে উঠত। আর আমি মুগ্ধ নয়নে গিরিখাদের সৌন্দর্য অবলোকন করতাম বেহায়াদের মতো। হা হা হা! ভীষণ একটা মজার কথা মনে পড়ল। মনে পড়তেই হাসতে হাসতে চারদিকে তাকালাম। রিচা ছিল পাশে। সে আমাকে প্রচণ্ড জোরে পায়ে পাড়া দিল। চিৎকার করতে গিয়েও পারলাম না। পুরো ক্লাসে পিনপতন নীরবতা। সবার তীক্ষ্ণ দৃষ্টি আমার উপর। তাদের ক্লাস নষ্ট করাই চোখ দিয়ে সবাই আমাকে গিলে খাচ্ছিল। আর প্রফেসরের কথা বলা বাহুল্য। ফলাফল ক্লাস থেকে বহিষ্কার। ক্লাস থেকে যখন বের করে দেয়া হয়েছে তাহলে বাইরেই ঘুরি। ফোর্ট গ্যারি ক্যাম্পাস ইয়ার্ডে ইতস্তত করে ঘুরে বেড়াচ্ছিলাম। চোখে পড়ল হালকা আকাশি রঙের জেইড ভেইন ফ্লাওয়ার। একদম নীল আকাশের সাথে মিলে গেছে। এই ফুলটা আমাদের দেশে পাওয়া যায় না। তবে অনেকে বিদেশি ফুল শখ করে রোপণ করে থাকে। মনে মনে চিন্তা করলাম বাংলাদেশে ফেরত যাওয়ার আগে এ ফুলের বীজ নিয়ে যাব। বাড়ি খেয়ে আলু হয়ে যাওয়া কপালটা ভেজা টিস্যু দিয়ে কতক্ষণ পর পর চেপে ধরছিলাম। আমার ধারণা এতে ফোলা ভাবটা কিছুটা হলেও কমবে।
শুধু হাসার জন্য ক্লাস থেকে বের করে দেয়া হয়েছে এ কথা রিচা বেশ রসিয়ে রসিয়ে ইনিয়ে বিনিয়ে সবাইকে বোঝাচ্ছিল। প্রফেসর আমাকে কি বলছিল সব সে উগলে দিচ্ছে। উপস্থিত জনতা হা করে তার কথা গিলছে। তাদের ধারণা আমি প্রেমে পড়েছি। কে হতে পারে আমার সম্ভাব্য প্রেমিক বিষয়ক সেমিনারে তারা আলোচনা পর্যালোচনা করছে। রাঘব, কার্লের মতো প্রবীণ ব্যক্তিরা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছে। অ্যাডালিন আমাকে কখন, কার সাথে, কিভাবে, কোনো ছেলের সাথে দেখা গিয়েছিল সে ব্যাপারে বিস্তারিত জানাচ্ছে। আর লুনা এ ব্যাপারে সায় জানাচ্ছে। আমি গরম গরম প্যানকেক খেতে খেতে ওদের আলোচনা শুনছিলাম। না, লিওর জন্য অপেক্ষা করছিলাম। এতক্ষণ হয়ে যাচ্ছে। কোথায় সে? আজ তো কোনো ম্যাচও নেই তাহলে? লিও আসলো বেশ কিছুক্ষণ পর হুড়মুড় করে। সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে। লিওর হাত থেকে সবাই জমি দখলের মতো আইসক্রিম কেড়ে নিয়ে খাওয়া শুরু করে দিল। আমিও নিলাম একটা। দারুণ স্ট্রবেরি স্বাদের। লিও চেয়ার টেনে বসে গেল। ও বসতেই এতক্ষণের যে বিশেষ সেমিনার চলছিল তার সারসংক্ষেপ তাকে শুনিয়ে দেয়া হল। এ ব্যাপারে তার মতামত কি জানতে চাওয়া হল। লিও দমে গেল। ড্যাব ড্যাব করা চোখ নিয়ে একবার আমার দিকে একবার সবার দিকে তাকাচ্ছে। আমি মাথা নিচু করে চুপচাপ আইসক্রিম খাচ্ছি। কিছু বলতে না পেরে সে মাথা চুলকাতে চুলকাতে বোকার মতো হাসতে লাগল। তারপর বলল, মামানে, কারো গোপনীয়তা বজায় থাকা কিছুটা দরকার আছে বইকি। এটা নিয়ে এত তোলপাড় করার কোনো কারণ দেখছি না। সবাই একযোগে তীক্ষ্ণ দৃষ্টিতে লিওর দিকে তাকাল। অ্যাডালিন বেশ প্রতিবাদী হয়ে উঠল। সে টেবিল চাপড়ে বক্তৃতা শুরু করল। আমার বেলায় যে গোপনীয়তার সুযোগ আমি পাইনি তা আমি কারো বেলায় পেতে দেব না, কিছুতেই না। টামিনাকে বলতে হবে তার হবু প্রেমিককে। তাকে লুকিয়ে রাখার মানে কি? তাকে লুকিয়ে রাখার পিছনে কি রহস্য রয়েছে? বলতে হবে, মুখ খুলতেই হবে। রাঘব হাতে তালি দিয়ে বলল, এক্স্যাক্টলি এডি, আই অ্যাগ্রি উইথ ইউ। সমর্থনের আশায় গ্রুপের সবার দিকে তাকালো অ্যাডালিন। কিন্তু রাঘব ছাড়া আর কোনো সাপোর্টকারী দেখল না। সবাই মনোযোগে লিওর আইসক্রিম খাচ্ছে। আর আইসক্রিমের সাথে সমস্ত আলোচনা পেটে অবস্থান নিয়েছে। যাক বাঁচা গেল। লিওর দিকে তাকিয়ে বললাম, এবার তাহলে আমি আসি। লিও মনোযোগ দিয়ে ফোনে কিছু দেখছিল। আমার কথা শুনে চোখ কপালে তুলে বলল, কোথায় যাচ্ছ? লিও আমার হোস্টেলে অল্প কাজ বাকি আছে। সবাই বলল, এ আর নতুন কি? ওর তো প্রতিদিনই এ সময়ে অনেক কাজ। আমি একটু হেসে সবার কথার সমর্থন জানালাম। লিও আমার দিকে ভ্রু কুঁচকে তাকাল। তারপরে উঠে দাঁড়িয়ে বলল, আমিও যাচ্ছি। সবার সামনে কিছু না বললেও ইয়ার্ডে আসতেই বললাম। লিও তোমার আসতে হবে না। আমি যেতে পারব। লিও ভ্রু কুঁচকে বলল, নো। এখন থেকে আমার সাথে চলা ফেরা করা তোমার দায়িত্ব। প্রতিদিন আমার সাথে আসবে, আমার সাথে যাবে। মাঝে মাঝে লাঞ্চ অথবা ডিনার করবে। থামো থামো। কি সব বলছো? কি বলছি? বেশি কিছু তো না। শুধু মনে করিয়ে দিচ্ছি কি দায়িত্ব এখন থেকে পালন করতে হবে। বুলশিট। আরে মিইরা, বুলশিট বলছো কেন? এখন থেকে 3 বেলা আমার সাথে তোমার দেখা করতে হবে, ডিনার, লাঞ্চ। আমি ঝট করে ওর দিকে তাকালাম। 3 বেলা? হুম। সকালে একবার, বিকেলে একবার আর 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 রাতে একবার। পাইপ বেয়ে হোস্টেলে। ইউ নো দ্যাট।
হাউ মাচ আই এক্সপার্ট। ননসেন্স। যদিও মুখে কপট রাগ প্রকাশ করছিলাম কিন্তু মনে মনে বেশ লজ্জা হচ্ছিল। তার চোখের দিকে সরাসরি তাকাতে পারছিলাম না। আমারও ইচ্ছা হচ্ছিল ওর সাথে ঘুরতে ফিরতে, কিন্তু আমি আমার কাজের কথা ওর কাছে প্রকাশ করতে চাই না। আমি আমার অসহায়ত্ব ওর সামনে চলে আসুক সেটা চাই না, কারণ আমাকে ওভাবে দেখলে হয়তো ওর মনে আমার জন্য করুণা সৃষ্টি হবে, আর সে চাইবে নানাভাবে আমাকে সাহায্য করতে। বিষয়টা বেশ জটিল। আমি লিওর দিকে তাকালাম, তারপর একটু করে হেসে বললাম, লিও, এখনো অনেক সময় আছে গল্প করার, কথা বলার, সবকিছু বুঝার। কিন্তু আমার যে দেরি হয়ে যাবে এখন না গেলে। অনেক কাজ পড়ে আছে। আমি ওকে বলছিলাম অনেক সময় আছে, কিন্তু সময়টা যে কোথায় আছে সেটা আমার জানা নেই। হয়তো বুঝো দেওয়া নিজেকে অথবা লিওকে। ঠিক আছে, তাহলে তোমাকে হোস্টেলে নামিয়ে দিই। আমি ওকে থামিয়ে দিয়ে তাড়াতাড়ি বলে উঠলাম, লাগবে না, আমি যেতে পারবো লিও। অসম্ভব। এটা কেমন কথা? আমি তোমাকে নামিয়েও দিতে পারবো না? এটার জবাব আমার কাছে ছিল না। কি বলবো বুঝতে না পেরে মাথা নিচু করে পা দিয়ে মাটি খুঁড়ছি। এমনভাবে নিচু করে মাটি খুঁড়ছি যেন মাটিতে দুনিয়ার সব সৌন্দর্য মিশে আছে। লিও আমার কাছে একটু এগিয়ে আসল, এতটা কাছে যে ওর শরীরের উষ্ণতাটুকু আমি অনুভব করতে পারছি। লিও দু আঙ্গুলে থুতনি ধরে আমার মাথা উপরে তুলল। আমি তাকালাম ওর দিকে। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে সে। ওর স্বচ্ছ ঘোলাটে চোখে আমি নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। মিইরা। নিচের দিকে তাকিয়ে একটা হালকা নিঃশ্বাস নিল সে। তারপর আবার আমার দিকে তাকিয়ে বলতে লাগল, আমার কাছে কি গোপন করছো তুমি? দয়া করে সেটা গোপন করিও না। কি হয়েছে আমাকে বল, আমি তোমাকে সাহায্য করব। কোনো সমস্যা হলে তাও বল, কিন্তু এভাবে লুকোচুরি খেলিও না। আমি নিজের থুতনি হতে লিওর হাত সরিয়ে নিজের মুঠোয় নিলাম। মনে মনে সাহস সঞ্চয় করে নিলাম। বললাম, আমি তোমার কাছে কিছুই গোপন করছি না লিও। কোনো লুকোচুরি করছি না। যদি কখনো কোনো সমস্যা হয় আমি তোমার কাছেই আসব। আর কার কাছে যাব বল? কে আছে আর? মনে মনে মিথ্যা বলার জন্য তওবা করলাম। মুখে হাসি ফুটিয়ে যথাসম্ভব নিজেকে শক্ত রাখলাম। লিও খুশি হয়ে গেল। এক গাল হেসে বলল, তাও ঠিক, তাহলে আমি যাই। হুম। হাত ছেড়ে দিতেই সে বলে উঠল, ওয়েট। কি হলো? লিও ইতস্তত করছে। তারপর হুট করে বলে ফেলল, ক্যান ইউ গিভ মি ওয়ান হাগ প্লিজ? জাস্ট ওয়ান। প্লিজ প্লিজ। আবদার শুনে আমি থমকে গেলাম। সে এবার আমার হাত দুটো মুঠোয় পুড়ে নিল। তারপর ধীরে ধীরে বলল, আমি জানি আসলে এটা তোমার জন্য একটু অস্বস্তিকর, কিন্তু আমার দিকটা একটু বিবেচনা কর। বেশি কিছু না প্লিজ, জাস্ট ওয়ান হাগ। চোখ দুটো বড় বড় করে করুণ স্বর করে লিও মিন মিন করছে। আমি হা করে তাকিয়ে আছি। মুহূর্তে যেন আমার প্রেশার হাই হয়ে গেল। বিন্দু বিন্দু ঘাম জমে গেল কপালে। মিইরা। লিও হালকা ঝাঁকুনি দিল। হা। লিও এখনো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার মুখে যেন কথা আটকে গেছে। বেশ কিছুক্ষণ পর অনেক চেষ্টা করে বলতে চাইলাম, লিলিও আম্মি। মিইরা সসসহ, ইটস ওকে। আমি চাইনি তোমাকে আনকমফর্টেবল করাতে। আমি দুঃখিত। লিলিও। বললাম তো ইটস ওকে।
আর চিন্তা করো না বলে দিয়েছিলাম। সমস্যা নেই, তুমি যাও, পরে দেখা হবে। আমি জবাব দিলাম না, হাঁ করে তাকিয়ে রইলাম ওর দিকে। ও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে পিছন ফিরে চলে যেতে লাগল। আমি ওর যাত্রা পথের দিকে তাকিয়ে রইলাম। মাথা কাজ করছে না আমার। লিওকে আমি কেন বুঝতে পারছি না? কেন তাকে অচেনা লাগছে? কেন চারদিকে এত ঘোর প্যাচ মনে হচ্ছে? কেন মনে হচ্ছে এত কাছে তবুও ওকে স্পর্শ করতে পারছি না? শুধুই কি আমার পরিচয়ের কারণে? নাকি দেশের কারণে? নাকি আমার পরিবারের সৃষ্ট অদৃশ্য বেড়াজালের কারণে? মার্থা হাউজে পৌঁছতে অল্প লেট হল। সেজন্য মিস মার্থা বিশাল তাওয়াতে ফিশ ফ্রাইয়ের সাথে আমাকেও ফ্রাই করতে লাগল। কিন্তু হুমকিগুলো আমার কান বরাবরও যাচ্ছে না। আমি নিশ্চিন্ত মনে সালাদ কাটছি। পরক্ষণে মনে হল মিস মার্থা আমাকে এতবার হুমকি দিলেন, কিন্তু আজ পর্যন্ত কখনো আমার স্যালারি থেকে $1ও কাটেননি তিনি। শুধু হুমকিই দিয়ে গিয়েছেন। মনটা আমার এমনিতেই ভালো ছিল, এবার আরও ফুরফুরে হয়ে গেল। হাসি মুখে মিস মার্থার দিকে তাকালাম। তিনি এখনও আমার উপর চিল্লাচ্ছেন। আধা ইংরেজি আধা স্থানীয় ভাষার জগাখিচুড়ি মিলিয়ে কি সব বলে যাচ্ছেন বোঝা যাচ্ছে না। ফর্সা মুখটা থকথকে লাল হয়ে আছে চিল্লানোর কারণে। কপালে দগদগে রগ দুটো ফুটে উঠেছে। বিন্দু বিন্দু ঘাম জমে আছে সেখানে। আমি ব্লেন্ডার মেশিন টানিয়ে চট করে ঠান্ডা এক গ্লাস কমলার জুস বানিয়ে তাতে কয়েক খণ্ড বরফ ডুবিয়ে উনার হাতে ধরিয়ে দিলাম। নিন, মাথা ঠান্ডা হবে। তার চিল্লানোর মাঝে হঠাৎ করে বাধা পাওয়ায় তিনি অপ্রতিভ হয়ে গেলেন। থমথমে মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি একটু এগিয়ে গিয়ে উনার এপ্রনের ফিতাটা বেঁধে দিলাম। একটু মোটা হওয়ার কারণে প্রায়শই হাঁটা চলার সময় সেটা খুলে যায়। তারপর খুন্তিটা হাতে নিয়ে নিজেই ফিশ ফ্রাই করতে লাগলাম। এই সময় ডিন আমাকে ডাক দিল অর্ডার নিয়ে যাওয়ার জন্য। আমি অর্ডারের খাবারগুলো ওর হাত থেকে নিতে গেলেই ডিন মিট মিট করে হাসতে লাগল। আমার বুঝতে বাকি রইল না সে কি জন্য হাসছে। কারণ মিস মার্থা চুপচাপ টুলের ওপর বসে জুসটা পান করছে। বিকেল বেলায় একটু করে সূর্যের মুখ দেখা গেল। সেখান থেকে আলোক রশ্মিটা কাচের জানালা দিয়ে ছিটকে আসছে। পরন্তু রোদে মার্থা হাউজে কাস্টমারের সংখ্যা বেড়ে গেল। বেশিরভাগই ফ্যামিলি নিয়ে এসেছে। সাথে তাদের কিচমিচ করা বাচ্চারাও আছে। একজন ব্যক্তি এসেছেন 3টা যমজ কন্যা সন্তান নিয়ে। বেচারা 3টাকে সামলাতে গিয়ে হাঁপিয়ে উঠছেন। অথচ উনার স্ত্রী বিন্দু মাত্র উনাকে সাহায্য করছে না, বরং কফি মগ হাতে শুধু নির্দেশনা দিচ্ছেন। বেচারা স্বামী। আমি মনে মনে হাসতে লাগলাম। মার্থা হাউজ বাচ্চাদের কলরবে ভরে উঠেছে। অনেকটা স্বর্গীয় মুহূর্ত। সবকিছুতে ভালো লাগা ছেয়ে আছে। খুশি মনে খালি ট্রে হাতে ফিরে যাচ্ছি। তাই নিজেই খেয়াল করিনি। একটা ধাক্কা খেলাম। তাকিয়ে দেখলাম আনা। ধাক্কা খেয়ে সে কাঁধটা ডলছে। আমি বললাম, সরি আনা। আনা কিছু বলল না। আমি ঠোঁট নাড়ানো দেখে স্পষ্ট বুঝলাম ও আমাকে বি বলে গালি দিচ্ছে। কিন্তু আমার মোটেও মন খারাপ হল না, বরং পিছন থেকে আনাকে ডাক দিলাম, আনা। আনা পিছন ফিরে ভ্রু কুঁচকে বলল, হোয়াট? আমি একটু স্মিত হেসে বললাম, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। শুনে আনার কুঁচকানো ভ্রু সোজা হয়ে গেল। আনাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি পিছন ফিরে কিচেনে চলে এলাম।
আমার এত ফুরফুরে মেজাজ আর হাসি খুশি মন বেশিক্ষণ রইল না। অর্ডার পৌঁছে দিয়ে কিচেনে ঢোকার আগে কিচেনের দরজার আয়নায় লিওর ছবি প্রতিফলিত হয়ে ভেসে উঠল। আমি একটু চমকে উঠলাম। মার্থা হাউজের প্রবেশ দরজা প্রায় কিচেন দরজার মুখোমুখি হওয়ায় যারা ঢুকবে তাদের চেহারা আয়নায় প্রতিফলন ঘটবে। সেটা স্বাভাবিক বিষয় ছিল, কিন্তু মুহূর্তে অস্বাভাবিক মনে হল। ধূসর শার্ট ও গাঢ় চকলেটের 3/4 প্যান্ট পরিহিত অগোছালো মাথায় লিও ভিতরে ঢুকছে। রেড সানগ্লাসের আড়ালে লিওর ঘোলাটে চোখের মনি আমার নজর এড়াতে পারল না। কিন্তু তাকে দেখে বুকটা টিপ টিপ করতে লাগল। আমি কখনো চাইনি এভাবে সামনে পড়তে। ওকে দেখে আমি দ্রুত কিচেনে ঢুকে গেলাম। কিচেনে এদিক থেকে ওদিক পায়চারি করছি। অর্ডারের জন্য ডাক আসছে অথচ যেতে পারছি না। শেষে মাথায় নড়বড়ে একটা বুদ্ধি এলো। নিজের ব্যাগ থেকে রুমাল নিয়ে মুখটা বেঁধে ফেললাম। শুধু চোখ দুটোই দেখা যাচ্ছে। এরপরই গেলাম অর্ডার নিতে। একটু দূরত্ব বজায় রেখে অর্ডার নিচ্ছি। আর যার কাছ থেকে দূরত্ব বজায় রেখেছি তার কাছ থেকে অর্ডার নিচ্ছে ফ্রান্সিস। আমি আর চোখে বারবার ওই দিকে তাকাচ্ছি। লিও কি যেন অর্ডার করল। তার সানগ্লাসটা মাথায় লাগিয়ে ফোনে কারো সাথে ভিডিও চ্যাট করতে লাগল। হাতে একটা বড় সর প্যাকেট। নিশ্চয় কিছু কিনতে গিয়েছিলে। এদিকে লিওর দিকে তাকাতে তাকাতে আমি যাকে সার্ভ করছিলাম সে খেকিয়ে উঠল। কি করছো এসব? আমি চমকে সামনে তাকালাম। উনার শার্টে লাল রঙের ছোপ ছোপ দাগ পড়ে আছে। ওই দিকে তাকাতে তাকাতে কখন ক্যারামেল সসটা উনার উপর ঢেলে দিয়েছি বুঝতেই পারলাম না। জিভে কামড় দিয়ে তাড়াতাড়ি মাফ চাইলাম। আমি দুঃখিত স্যার। এটা এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এই বলে তাড়াতাড়ি কয়েকটা টিস্যু পেপার নিলাম। কিন্তু এর আগেই লোকটা দাঁড়িয়ে গিয়ে ধমকে উঠল। সেই সাথে উনার সাথে থাকা মেয়েটাও। নিশ্চয় গার্লফ্রেন্ড হবে। ডেটে এসেছিল হয়তো। ধমক খেয়ে আমি কাচু মাচু করতে লাগলাম। কোনো আওয়াজ করতে পারলাম না। মনে মনে দোয়া করছিলাম যাতে লিওর নজর এদিকে না পড়ে। চিৎকার চেঁচামেচিতে ডিন দৌড়ে এলো। সে আমার হয়ে মাফ চাইল এবং সার্ভ করার দায়িত্বটা ফ্রান্সিসকে দিয়ে দিল এবং ফ্রান্সিসেরটা আমাকে। আসন্ন বিপদ দেখে আমি ঢোক গিললাম। একটু হেসে ডিনকে বললাম আরেক টেবিলে আমাকে ট্রান্সফার না করার জন্য। কিন্তু ডিন শুনল না। সে আরও একটা জোরে ধমক দিল। দুরু দুরু বুকে কিচেনে চলে এলাম। তারপর ট্রেতে লিওর অর্ডারের খাবার নিয়ে চলে আসলাম। লিও এখনো ভিডিও চ্যাটে কথা বলছে। কানের মধ্যে ইয়ারফোন গুজে দেওয়া। এজন্য বোধহয় চিৎকার হট্টগোলের আওয়াজ তার কানে পৌঁছায়নি। টেবিলে খাবার রেখে সার্ভ করে দিলাম। তারপর ট্রে হাতে নিয়ে মাথা একটু নিচু করে জিজ্ঞেস করলাম, আপনার আর কিছু প্রয়োজন স্যার? না, ধন্যবাদ। লিও খাওয়া শুরু করতে করতে বলল। আমি হাফ ছেড়ে বাঁচলাম। দ্রুত পিছন ফিরে চলে আসতেই, এক্সকিউজ মি শুনে আমার কলিজা শুকিয়ে গেল। দাঁড়ানো অবস্থায় আমার হাত পা শিরশির করতে লাগল। বুঝতে পারলাম না এই সামান্য ব্যাপারে কেন এত ভয় পাচ্ছি। লিও কোনো বাঘ বা ভাল্লুক না যে আমাকে খেয়ে ফেলবে। মুখে হাত দিয়ে দেখলাম, না, রুমালটা ঠিকঠাক আছে। এরপর লিওর দিকে ফিরে এক কদম সামনে এসে জিজ্ঞেস করলাম, আপনার আর কিছু প্রয়োজন স্যার? গলায় কথা আটকে যেতে লাগল। লিও আমার দিকে তাকালো। তাকিয়েই কিছু বলতে গিয়ে তার মুখেও কথা আটকে গেল। সে নিশ্চয় কিছু একটা আন্দাজ করতে পেরেছে। সে হাঁ করে তাকিয়ে রইল। কি জন্য ডেকেছে আমি নিশ্চিত সে ভুলে গিয়েছে। ওর তাকানো দেখে আমি বেশ অস্বস্তিকর অবস্থায় পড়ে গেলাম। আরেকবার বললাম, আপনার আর কিছু প্রয়োজন স্যার?
সে ড্যাব ড্যাব করে তাকিয়ে মাথা নাড়ল। তার কিছু প্রয়োজন নেই। সুতরাং ধন্যবাদ জানিয়ে দ্রুত ওইখান থেকে কেটে পড়লাম। কিচেনে এসেই বড় একটা নিঃশ্বাস নিলাম, যেটা এতক্ষণ বুকের খাঁচায় আটকে ছিল। ডিন এসে হোর বড় করে কোনো কিছু বলল। যতটুকু বুঝলাম ক্যারামেল ফেলা কাণ্ড নিয়ে আমাকে বকছে। এতটুকু বোঝাতে চাইছে যে কাজের সময় আমার আন্তরিকতা কোথায় থাকে। হাউজে আসা প্রত্যেকটা কাস্টমারকে অনুভব করাতে হবে তারা আমাদের স্পেশাল কাস্টমার। আমি চুপচাপ মাথা নাড়লাম। এরপর কফি সাজাতে লাগলে আবার আমার ডাক পড়ল। 8 নম্বর টেবিলের কাস্টমার আমাকে চাইছে। 8 নম্বর টেবিলের কাস্টমার হচ্ছে লিও। আমি অস্থিরতায় পড়ে গেলাম। এই মুহূর্তে ডিন আমার ওপর চটে আছে। বললেও কোনো লাভ হবে না। সুতরাং চুপচাপ গিয়ে দেখে আসি কি প্রয়োজন। টেবিলে গিয়ে একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম, স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কি প্রয়োজন আপনার? লিও আমার দিকে তাকালো না। খেতে বেশ গম্ভীরভাবেই জবাব দিল, ম্যাশড পোটেটোস, কিউবান গ্রিলড স্যান্ডউইচ উইথ চিলি সস। শিওর স্যার। আর কিছু? না। ধন্যবাদ স্যার। আমি অর্ডার নিয়ে দ্রুত চলে এলাম। লিও একদম নিশ্চুপ। সবকিছু সার্ভ করে দিলাম। এবারও আমার দিকে তাকালো না। মনে মনে উসখুস করতে লাগলাম। সন্ধ্যা পার হয়ে রাত্রির কালো অন্ধকার ছেয়ে গেল। কিন্তু লিওর খাওয়া শেষ হচ্ছে না। এভাবে প্রায় কয়েক ঘন্টা ধরে নিজের জন্য খাবার অর্ডার করে যাচ্ছে। কিছু খাচ্ছে, কিছু নষ্ট করছে, কিন্তু ওখান থেকে উঠছে না। ব্যাপারটা ডিনের কাছেও অস্বাভাবিক লাগল। সে আমাকে ডেকে জিজ্ঞেস করল ওর সাথে কোনো বেয়াদবি করেছি কিনা। উত্তরে না জানালাম। এভাবে ওর অর্ডার টানতে টানতে আমি প্রায় হয়রান। এক পর্যায়ে ওকে সার্ভ করতে গিয়ে খেয়াল করলাম চিলি সসের জন্য যে বোতলটা ছিল সেটা তলানিতে ঠেকেছে। ব্যাপারটা কি? এটা তো প্রায় অর্ধেকের বেশি ছিল। তার মানে? আমি লিওর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম। সে অল্প ঝাল ও সহ্য করতে পারে না। গ্রিন চিলি সসের মতো ঝাল সস কি ও খেতে পারে? তাও এত বেশি পরিমাণ? ওর ঠোঁট অল্প অল্প কাঁপছে। বারবার নাক মুছছে। আমার মনে পড়ল আমি কয়েকবার এখানে ওয়াটার বোতল এনে দিয়েছিলাম। লিও আমার সামনেই আবারও সসের দিকে হাত বাড়াল। তারপর উপর করে ফ্রাইড বানের উপর সসটা ঢেলে নিল। সবুজ সসগুলো দেখেই আমার গাল জ্বলতে লাগল। আর লিও এত ঝাল কিভাবে খাচ্ছে? মনে মনে আমার কিছুটা সন্দেহ হল। যেটা ভাবছি সেটা যদি সত্যি হয়? ভাবতেই আমার বুকটা ধূপ ধূপ শব্দ করতে লাগল। লিও নাইফ দিয়ে এক টুকরো বান কেটে মুখে নিতেই আমি ঝট করে হাতটা ধরে ফেললাম। ওর হাতটা বেশ গরম হয়ে আছে। সেই সাথে অল্প অল্প কাঁপছে। হাত ধরে ফেলতে দেখে ও আমার দিকে ধীরে ধীরে তাকালো। ও তাকাতেই আমি চমকে উঠলাম। ফর্সা মুখমণ্ডলটা প্রায় রক্তবর্ণ ধারণ করেছে। চোখ দুটো টল টল করছে। আমি শিওর ওর ঝাল সহ্য হচ্ছে না। তারপরও জোর করে খাচ্ছে, হয়তো আমাকে দেখানোর জন্য। সে আবার আমার কাছ থেকে হাত টেনে নিতেই চাইলে আমি করুণ স্বরে বললাম, লিও প্লিজ। আর ওর না। সে মূর্তিমান দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি তাড়াতাড়ি পানি এগিয়ে দিলাম, কিন্তু সে নিল না। পানি না নিলে মুহূর্তে আমার মাথার আগে ঠাস ঠাস করতে লাগল। মনে হচ্ছে এই লাল চেহারাটা নিয়ে নানরুটির চুলায় ঢুকিয়ে রেখে আরও লাল বানায়। এমন কি দোষ করেছি যার জন্য এত রাগ দেখাতে হচ্ছে? এভাবে চোখ মুখ ফুলিয়ে ফেলতে হচ্ছে। অসভ্য, ইডিওট, বেকুব, গাধা, উল্লুক, পান্ডা কোথাকার।
সামান্য বিষয়ে এতটা অভিমান কিসের? আমি লিওর সামনে থেকে সসওয়ালা প্লেট একটু সরিয়ে রাখলাম, সেই সাথে সসের বোতলও। লিও এখনও চোখ মুখ খিচে অন্যদিকে তাকিয়ে আছে। প্রাণ যাবে তবু পানি খাবে না। চেহারায় বোঝা যাচ্ছে ঝালে তার প্রাণ ওষ্ঠাগত। আমি কাতর স্বরে আরেকবার চেষ্টা করলাম, লিলিও পানিটুকু খেয়ে নাও প্লিজ। লিও ফোঁস করে শুধু নিঃশ্বাস ফেলল, কিন্তু পানি নেওয়ার কোনো লক্ষণ তার মধ্যে দেখা গেল না। আমি কি করব বুঝতে না পেরে সসগুলো সামনে থেকে সরিয়ে কিচেনে নিয়ে আসলাম। তারপর অল্প ফ্রুট কাস্টার্ড নিয়ে আসলাম এই ভেবে যে মিষ্টি খেলে ঝাল কিছুটা হলেও কমবে। সেই মুহূর্তে ভুলে গেলাম মার্থা হাউ যে আমি সামান্য একজন কর্মচারী, আর লিও আমার কাস্টমার। আমি যা করছি তা অনেকটা নিয়ম বহির্ভূত। সেটা হয়তো মাথায় ছিল না। কাস্টার্ডের পেয়ালাটা লিওর সামনে দিয়ে বললাম, এগুলো নাও, ঝাল চলে যাবে। ও না নিলে আমি এক চামচ নিয়ে ওর মুখে দিতে যাব, ঠিক তখন পাশ থেকে ডাক এলো, এটা ফ্রান্সিস। সে ভ্রু কুঁচকে আমার দিকে এগিয়ে এল। এভাবে দেখে সে জিজ্ঞেস করল, কি করছো এসব? আমি একটু হতচকিত হয়ে গেলাম। কি বলবো খুঁজে পেলাম না। বোবার মতো শুধু ফ্রান্সিসের দিকে তাকিয়ে রইলাম। সে আমাকে ধমকে উঠল, টামিনা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। আনা ব্রেকে আছে। ওই 4টা টেবিলে অর্ডার নেবার জন্য কেউ নেই। আমি একজন হিমশিম খাচ্ছি। আর তুমি? চামচটা রেখে একটু হাসার চেষ্টা করলাম। বললাম, তেমন কিছু না ফ্রান্সিস। উনার একটু ঝাল লেগেছিল তাই কাস্টার্ড এনে দিয়েছি। ফ্রান্সিস বাঁকা চোখে তাকালো। সত্যি তো? নাকি মিস মার্থাকে ডাকব? বল। আমি কিছু বলার আগে ঝট করে লিও দাঁড়িয়ে গেল। তারপর ফ্রান্সিসের মুখোমুখি দাঁড়িয়ে বলতে লাগল, কি বললে তুমি? কাকে ডাকবে? লিওকে উঠতে দেখে আমি ভিরমি খেলাম। আর ফ্রান্সিসও হকচকিয়ে গেল। সে ভাবেনি একজন সাধারণ কাস্টমার এভাবে তার কথার বিরুদ্ধে হুট করে দাঁড়িয়ে যাবে। বিস্মিত চোখে আমার কাঁধে হাত রেখে হা করে আমার দিকে তাকিয়ে বলল, এই সব কি টামিনা? কে? আবারও আমি জবাব দিতে যাব তার আগে লিও বলে উঠল, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? কি ধরনের ব্যবহার এটা? এমনিতে ঝালে তার চোখ মুখ খিচেছিল। এখন এমন অবস্থা হলো যেন অনেকটা আগুনে পোড়া টকটকে লাল কোয়েলার মতো। ফ্রান্সিস অবাক হয়ে বলল, আশ্চর্য। আমি টামিনার সাথে কেমন করে কথা বলবো সেটা তোমার কাছ থেকে কেন জানব? লিও দাঁত মুখ খিচে আরও কিছু বলতে যাবে তার আগে আমি লিওর হাত ধরে ফেললাম। বললাম, লিও, ফ্রান্সিস আমাকে কাজের জন্যই বলছে। ওর দোষ নেই। প্লিজ তুমি বসো। এ বাজে হাউজে তুমি কাজ করছো কেন? এক্ষুনি চল তুমি আমার সাথে। আর কাজ করবে না এখানে। লিওর কথা কলিজায় ধপ করে লাগল। তার হাতটা আরেকটু শক্ত করে ধরে বললাম, লিও প্লিজ একটু বসো। আমি আসছি এক্ষুনি। লিও বসল না। শক্ত হয়ে দাঁড়িয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রইল, যেন উঠতি বয়সী অভিমানী কিশোর। সে বলল, বসব না। চলো এখান থেকে। যাব লিও। আর একটু প্লিজ। তুমি বসো এখানে আর এটা নাও। লিওকে জোর করে ধরে চেয়ারে বসালাম। তারপর কাস্টার্ডটুকু এগিয়ে দিলাম। ফ্রান্সিস তীক্ষ্ণ চোখে তাকিয়ে আমাকে ইশারা করে চলে গেল। লিও বসল, কিন্তু কাস্টার্ড নেওয়ার মধ্যে কোনো আগ্রহ দেখলাম না।
কিন্তু এখানে যদি আর 5 মিনিট বসে থাকি তাহলে ফ্রান্সিস নির্ঘাত এ কথাটা ডিনের কানে তুলবে। একদিনে দুটো অভিযোগ। এটার পর নিশ্চয় আমাকে বের করে দিবে। তারপর হোস্টেল থেকেও বের করে দিবে, না খেয়ে পথে পথে ঘুরব, রাস্তায় ঘুমাব। ভাবতেই শিউরে উঠলাম। অগত্যা লিওকে ছেড়ে উঠতে হল। আনা চলে গিয়েছে, তাই কিছুটা কাজ বাড়তিও করতে হচ্ছে। সমস্ত কাজ শেষে যখন আমার ডিউটি শেষ হলো তখন ড্রেস চেঞ্জ করে লিওর কাছে আসলাম। মার্থা হাউজ প্রায় কাস্টমার শূন্য। 2 জন আছে, তারা বেরিয়ে যাবে এরকম। কিন্তু লিও, সে এখনো ঠায় ধরে বসে আছে। ফোনটা টেবিলে রেখে একমনে চাকার মতো ঘুরাচ্ছে। আমি যেতেই ঘুরানো বন্ধ করল। তাকিয়ে দেখলাম কাস্টার্ডের পেয়ালা খালি। তার মানে সে কাস্টার্ড খেয়েছে। মনে মনে খুশি হলাম, কিন্তু প্রকাশ করলাম না। ওকে ডাকলাম, লিও। লিও তাকালো না, শুধু সিট থেকে উঠে বাইরের দিকে হাঁটা দিল। আমি পিছন থেকে ডাকলাম, লিও দাঁড়াও প্লিজ। দৌড়ে গেলাম পিছু পিছু। মনে হচ্ছে ঝড়ের আগের থমথমে পরিবেশটা। লিও ততক্ষণে মার্থা হাউজ ছেড়ে রাস্তায় এসে উঠেছে। খুব দ্রুত পা চালিয়ে হাঁটছে। আমার পক্ষে ওর সাথে তাল মিলানো একটু কঠিন হয়ে পড়ল। ওর পিছু পিছু হাঁটতে হাঁটতে বললাম, লিও আমার কথা শোন। আমি তোমাকে জানাতে চেয়েছিলাম। এটা ডাহা মিথ্যা কথা। আমি কখনোই ওকে জানাতে চাইনি। এর জন্য মনে মনে জিভ কেটে তওবা করে নিলাম। বেশ খানিকক্ষণ ধরে লিওর পিছু পিছু হাঁটতে হাঁটতে হয়রান গিয়েছি। থেমে গেলাম আমি। হাঁটুতে ভর দিয়ে একটু জিরিয়ে লিওকে ডাকলাম, লিও। কিন্তু সে সাড়া দিল না। মনে মনে রাগ হলো খুব। চারদিকে তাকালাম। হোস্টেলের পথে না হেঁটে ওর পিছু পিছু চলে এসেছি। বেশ অচেনা জায়গা বলে মনে হচ্ছে। দিন হলে অবশ্যই চিনতাম, কিন্তু রাত হওয়ায় বুঝতে পারছি না। রাস্তার দ্বারে ল্যাম্পপোস্টের একটু দূরে এক ঝাঁক ফণি মনসার ঝোপ। ঝোপটা দেখে মাথায় দুষ্ট বুদ্ধি চাপল। আস্তে করে কয়েক পা পাশে এগিয়ে ঝোপের পিছনে দাঁড়ালাম। নিচে নরম সবুজ ঘাস। শুগুলো খুলে আমি ঘাসের উপর বসে পড়লাম। কাঁটাওয়ালা ফণিমনসাগুলো প্রায় কোমর ছুঁই ছুঁই সমান লম্বা। তাই আমাকে লুকাতে ফণিমনসাগুলো বেশ সাহায্য করছে। আর পাশে রয়েছে ওক গাছ সারি সারি। সেই ওক গাছের ডাল থেকে একটা প্যাঁচা বড় বড় চোখ নিয়ে আমার দিকে ভূতের ন্যায় তাকিয়ে আছে। ভয় ওদিক থেকে দৃষ্টি সরিয়ে লিওর দিকে তাকালাম। সে এখনো সোজা হেঁটে যাচ্ছে। এখনো বোধহয় বুঝতে পারেনি যে আমি তার পিছে নেই। বেশ আগ্রহ ভরে লিওর দিকে তাকালাম। সে কি আমাকে খুঁজবে নাকি খুঁজবে না সে ব্যাপারে কিছুটা এক্সাইটেড ছিলাম। কিন্তু জানতাম না একটু দূরেই আমার জন্য বিপদ ওত পেতে আছে। বেশ কিছুদূর পর্যন্ত এগিয়ে লিও হঠাৎ থমকে দাঁড়াল। তারপর পিছনে তাকিয়েই যেন ভরকে গেল। তারপর পিছনে কয়েক পা এগিয়ে এসে আমাকে ডাকল, মিইরা। আমি ঝোপের পিছন থেকে শুনছিলাম। মনে মনে বেশ আনন্দ হচ্ছিল। এতক্ষণ আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, আর এখন নিজে ঘুরো। লিও দৌড়ে আবার পিছনে চলে আসতে লাগল। সাথে আমাকে ডাকতেও লাগল, মিইরা। এবার তার কণ্ঠে উৎকণ্ঠা। বেশ মজাই লাগছে। ভাবলাম আরেকটু দেখি। লিও ডাকতে ডাকতে আমার সামনে চলে এলো। আমি নিজেকে আরেকটু গুটিয়ে নিলাম, যাতে নিজেকে দেখা না যায়। বেশ হাঁপাচ্ছে লিও। চোখে মুখে এক রাশ দুশ্চিন্তা। এবার একটু জোরেই বলল,
মিইরা, তুমি কি আমার সাথে মজা করছো? এরকম বেহুদা মজা আমার একদম পছন্দ হচ্ছে না। বেরিয়ে আসো বলছি। মিইরা, কিছুক্ষণের জন্য মনে হলো লিওর হাতে ধরা খেয়েই যাব বুঝি। না। লিও আরেকটু সেদিকে গেল। আমি আগ বাড়িয়ে দেখলাম সে এখনো ডাকছে। আমার মনে হলো আর লুকিয়ে থাকা উচিত না, যথেষ্ট হয়েছে। এ ভেবে ঝোপ থেকে বেরিয়ে লিওকে ডাক দিতে যাব, ঠিক সে সময় খুব বিশ্রী গন্ধওয়ালা একটা মোটা হাত আমার মুখ চেপে ধরল। চমকে উঠলাম আমি। অপর হাতে আমার পেট চেপে ধরে আছে। আমি নাড়াচাড়াও করতে পারছি না, আওয়াজও করতে পারছি না। অথচ লিওকে স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। সে এখনো আমাকে ডাকছে, অথচ আমি সাড়া দিতে পারছি না। আতঙ্কে আমার পুরো শরীর নীল হয়ে আসছে। বলতে পারছি না, কে তুমি? আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও। লিও আমাকে ডাকছে। লোকটি টেনে আমাকে ওক গাছগুলোর আড়ালে নিয়ে যেতে লাগল। আমি নিজেকে ছাড়াবার প্রাণপণ চেষ্টা করছিলাম, কিন্তু এমন অসুরের মতো শক্তির সাথে পেরে উঠছিলাম না। ভয় কান্না চলে আসছিল। মনে মনে চাইছিলাম লিও যেন আবার এদিকটা আসে আর আমি যেন বেঁচে যাই, না হলে আমি মরেই যাব। লোকটি আমাকে টেনে নিয়ে যাচ্ছে কোথায়? এখান থেকে চেঁচালেও তো কেউ শুনতে পাবে না। এটা কি আমার জীবনের শেষ দিন? আমার সাথে কি খুব খারাপ কিছু হতে যাচ্ছে? ধপাস করে লোকটি আমাকে মাটিতে ফেলে দিল। নিচে নিশ্চয় কঙ্কর জাতীয় কিছু ছিল। আমি প্রচণ্ড ব্যথা পেলাম, কিন্তু চিৎকারের সুযোগটা পেলামও না। সামনে তাকিয়ে দেখলাম ষণ্ডা মার্কা একটা লোক আমার মুখ চেপে ধরে আছে। শরীর থেকে একটা বিশ্রী গন্ধ বেরিয়ে আসছে। আমার দিকে তাকিয়ে নোংরা দাঁত দেখিয়ে বীভৎস হাসি হেসে কিছু বলল। আমি বুঝলাম না, কিন্তু ভয় আমার শরীর কুঁকড়ে এলো। হাত পা ছুঁড়ে লোকটিকে সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার দেয়া আঘাত লোকটি গ্রাহ্যই করল না। এরপর সে আমার স্কার্ফ একটানে খুলে ফেলল। ওটা কোনো পিন দিয়ে আটকানো ছিল না, তাই সহজে খুলে বীভৎস লোকটির হাতে চলে এলো। তা দিয়ে লোকটি আমার মুখ বাঁধতে লাগল। মুখ বাঁধার সময় ওর হাত একটু আলগা হয়ে আসায় আমি জোরে একটা চিৎকার দিলাম, কিন্তু পরক্ষণেই লোকটি ভীষণ জোরে আমার গালে থাপ্পড় মারল। এত জোরে থাপ্পড় খেয়ে ব্যথায় আমার শরীর কঁকিয়ে উঠল। মনে হচ্ছে আগুন ধরিয়ে দিয়েছে আমার গালে। লোকটি স্কার্ফ আমার মুখে গুজে দিয়ে বেঁধে ফেলল। আমি কাঁদতে শুরু করলাম। গোঙাতে গোঙাতে অনুরোধ করছিলাম আমাকে ছেড়ে দিতে। আমি তার মেয়ে বয়সী হব। কিন্তু হয়তো আমার ভাবনাগুলো, মিনতিগুলো তার কান পর্যন্ত পৌঁছাচ্ছিলও না। সে বিশ্রীভাবে আমাকে উঠে লাগল। এমনভাবে উঠে লাগল যে নিজের উপরই ঘিন ঘিন করতে লাগল। এরপর লোকটি এক হাতে আমার গলা চেপে ধরে রেখে নিজের বেল্ট খুলে ফেলল। আমি শুধু নিঃশব্দে চোখের পানি ফেলছিলাম। মনে হচ্ছিল মরেই যাব। এক সেকেন্ডের জন্যও আমার মনে হয়নি আমি এখান থেকে উদ্ধার পাব। গলা ফাটিয়ে শুধু আল্লাহকে ডাকতে ইচ্ছা করছিল। ধোঁয়াশা ধোঁয়াশা চারদিকটা। আমি হার মেনে নিচ্ছিলাম। ঠিক সে সময় ধপাস করে লোকটি আমার গায়ের উপর পড়ল। আমি গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠলাম, কিন্তু সেই চিৎকারের আওয়াজ বাইরে সামান্য গোঙানি ছাড়া আর কিছু হল না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। লোকটার মুখ এখনো আমার কাঁধের মধ্যে, তবে আমার হাত দুটো আলগা হয়ে এলো। মিইরা, লিলিওর কণ্ঠ। আমার কাপা কাপা হাতে যেন শক্তি ফিরে এলো। ধাক্কা দিতে লাগলাম লোকটিকে, কিন্তু তার আগেই লোকটিকে যেন আমার উপর থেকে সরিয়ে দেওয়া হলো। মিইরা, আমি তখনও হাঁপাচ্ছি। লিও আমার সামনে সেই দেবদূতের মতো দাঁড়িয়ে আছে। আমার বিশ্বাস হচ্ছে না, এখনো ঘোরের মধ্যে আছি।
হাতটা একটু উপরে তুললাম। বেশি তুলতে পারলাম না। সব শক্তি যেন ষণ্ডা মার্কা লোকটি শুষে নিয়েছে। লিও আমাকে ডাকল, মিইরা। কিছু বলতে চাইছিলাম, পারছিলাম না। লিও হাতের মুঠোয় লম্বা বাঁশের ন্যায় কিছু একটা ধরেছিল, যেটা দিয়ে বদলোকটাকে আঘাত করেছিল। সেটা ছুঁড়ে ফেলে আমার দিকে এগিয়ে এলো। আমি এখনো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। লিও আমার মাথাটা তুলে বুকের কাছে চেপে ধরে স্কার্ফটা খুলে দিতে লাগল। ওর বুকে মাথাটা রাখতেই একটা ঝিন ঝিন শব্দ হতে লাগল। এখনো বিশ্বাস হচ্ছে না আমি নিরাপদ। দুহাতে ওর গেঞ্জিটা ধরলাম। লিও আমার মুখ থেকে স্কার্ফ খুলে দিতেই আমি আবছাভাবে ডাকলাম, লিলিও। আমার মুখটা সে হাতের মুঠোয় নিল। আমি ওর দিকে তাকালাম। ওর উৎকণ্ঠিত চেহারা দেখে একটা অদ্ভুত প্রশান্তিতে অন্তরে ছেয়ে গেল। লিও আমার চোখের দিকে তাকাল। তার দৃষ্টি আমার অন্তরকে ফালা ফালা করে দিচ্ছিল। গাল বেয়ে কয়েকটা উষ্ণ অশ্রুর ফোঁটা বেয়ে যেতে লাগল। চোখের পাতা টিপ টিপ করে লিও ফিসফিসিয়ে বলল, আইউ ওকে মীরা? মাথা নাড়িয়ে কান্না জড়িত কণ্ঠে বললাম, আম নট ওকে লিও। প্রথম আম নট ওকে। নিজেকে আর থামাতে পারলাম না। ঝুপ করে লিওকে জড়িয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিলাম। দু হাতে প্রাণপণে ওকে আঁকড়ে ধরলাম, যেন বুক ছিঁড়ে ভিতরে প্রবেশ করলেও আমার শান্তি হবে না। আমার ধাক্কায় লিও পড়ে যেতে থাকলেও নিজেকে সামলে নিল। এরপর সেখানে মাটিতে বসে দুহাতে আমাকে টেনে নিল। আমি ওর ঘাড়ে মুখ ডুবিয়ে চোখের পানি, নাকের পানি এক করে দিচ্ছিলাম। তাতে ওর ঘাড়ের অনেকাংশ ভিজে যাচ্ছিল, কিন্তু আমি ভ্রুক্ষেপ করছিলাম না। শুধু ওর গলা জড়িয়ে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরছিলাম, যেন এর কোনো শেষ নেই। আজই পৃথিবীর শেষ দিন। লিও আমাকে টেনে কোলে তুলে নিল। তারপর নিজের সাথে চেপে ধরে চুপচাপ বসেছিল। ও ভাবে বসেছিলাম অনেকক্ষণ। যতক্ষণ আমার মন ভরে কাঁদতে ইচ্ছা হলো ততক্ষণ কাঁদলাম। মনে হচ্ছিল ওর স্পর্শ কখনোই আমাকে ছেড়ে না যাক, কখনোই না যাক। গো গো করে লোকটির গোঙানির শব্দ পাওয়া গেল। লোকটির হুঁশ ফিরে আসছে। তোরাক করে আমি আর লিও লাফিয়ে উঠলাম। চেহারাটা আমার রক্ত শূন্য হয়ে যাচ্ছিল। কোনো রকম লিওকে ডাকলাম, লিলিও। কোনো জবাব এলো না লিওর। জবাব না এলে লিও কোথায় সেটা দেখার জন্য মাথা ফিরানোর আগে সাই করে বাতাসের শব্দ পেলাম। কিছু একটা অতি দ্রুত গেল। তাকিয়ে দেখলাম লিও হাঁপাচ্ছে। হাতে সেই লাঠিটা। লাঠি কিনা অন্য কিছু বোঝা গেল না। বুঝতে চাইলামও না। সামনের লোকটা আবারও বেহুশ হয়ে আছে। ব্যাপারটা এত দ্রুত ঘটল যে ভালো করে দেখতেই পেলাম না। ভাগ্য ভালো লিও পিছন থেকে আঘাত করেছিল, না হলে এই ষণ্ডা মার্কা লোকের সাথে লিও পেরে উঠত বলে মনে হয় না। আমি হাঁ করে তাকিয়েছিলাম লোকটার রক্তাক্ত কপালের দিকে। শরীর যে এখনো বিন্দু বিন্দু কাঁপছে অনুভব করছি। কিছু বোঝার আগে লিও আমার হাত হেঁচকা টান দিয়ে নিয়ে যেতে লাগল। সম্বিত ফিরে পেলাম। লিও খুব দ্রুত হাঁটছে। তার সাথে তাল মিলানো বেশ মুশকিল। রাস্তায় উঠেও আমাদের মধ্যে কোনো কথা হলো না। চুপচাপ লিওর দেখানো পথে এগিয়ে যেতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর হোস্টেলের কাছাকাছি এসে লিও আমার দিকে ফিরল। আমি তাকাতে পারলাম না ওর দিকে। মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রইলাম। লিও আমার হাত দুটো আলতো করে স্পর্শ করল। প্রায় নিঃশব্দে বহু সেকেন্ড কাটল। তারপর লিও ধীরে ধীরে ডাকল, মিইরা। আমি কোনো জবাব দিতে পারলাম না। সে আবারও ডাকল, মীরা, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। চোখটা আবারও ঝাপসা ঝাপসা হয়ে এলো। নাক খানিকটা জ্বলতে লাগল। ধীরে ধীরে উপরে তাকালাম।
কাতর দৃষ্টিতে লিও আমার দিকে তাকিয়ে আছে। ওর ড্যাব ড্যাব করা ঘোলা দৃষ্টি অনেক কিছুই বলছে। লিলিও, মিহিরা, তুমি যা চাইবে তাই হবে। আমি কখনো বাধা দিব না। আমি সজল চোখে বিনা পলকে তাকিয়ে রইলাম। সে আবারও বলল, তবে এবার ফিসফিসিয়ে, কিন্তু ওয়াদা কর। লিও আমার হাতকে তার মুঠোর ভিতর শক্ত করে চেপে ধরল। ভ্রু কুঞ্চিত হল আমার। প্রশ্নবিদ্ধ চোখে তাকালাম ওর দিকে। কখনো এভাবে আমার পিছন গায়েব হয়ে যাবে না। ওয়াদা কর মিহিরা। কখনোই তুমি আমার পিছন থেকে আমার অজান্তে চলে যাবে না, বল। হা করে রইলাম ওর দিকে। মিহিরা। বাহু ধরে হালকা ঝাঁকুনি দিল সে। হা। বল। কখনোই না। কখনোই যাব না। লিওর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কপালের কুঞ্চিত রেখাগুলো দূর হয়ে গেল। বলে উঠল, আই লাভ ইউ মাই প্রিন্সেস। আই লাভ ইউ টু মাচ। তৃপ্ত চোখে আমি কিছু বুঝে উঠার আগে আমার মাথা ধরে কপালে চটাস করে সশব্দে চুমু দিয়ে দিল। তারপর আর কোনো কথা না বলে গট গট করে চলে গেল। এমনকি পিছন ফিরে তাকাল না। আমার শরীরটা মৃদু মৃদু কাঁপছে। কানের মধ্যে এখনো তার বলা লাইনটা বাজছে, আই লাভ ইউ মাই প্রিন্সেস। আশ্চর্য! ভাবতেই শিহরণ বয়ে গেল পিঠের শিরদাঁড়া বেয়ে। উষ্ণ একটা আবেশ সারা শরীরে ছড়িয়ে গেল। নিজেকে সত্যিকারের একজন প্রিন্সেস বলে মনে হচ্ছে। দু হাতে নিজেকেই জড়িয়ে ধরলাম। ওর চুমু দেওয়া স্থানটা আলতো করে স্পর্শ করলাম। কেমন যেন ভেজা ভেজা মনে হচ্ছে। হাত দিয়ে দেখলাম। ইয়াক! চুমুর নামে লিও আমার কপালটা ওর লালা দিয়ে ভরিয়ে দিয়েছে। একটানে ভালোবাসা সব উবে গেল। বীর বীর করে কপাল মুছতে মুছতে হোস্টেলে ঢুকে গেলাম। দেরিতে আসার জন্য আমাকে কৈফিয়ত দিতে হলো অনেক। তবে স্টুডেন্টদের জন্য এখানে পার্ট টাইম চাকুরির স্বীকৃতি থাকার কারণে আবারও বেঁচে গেলাম। গোসল করার আগ মুহূর্ত পর্যন্ত নিজের শরীরের আঘাত সম্পর্কে ধারণা ছিল না। কিন্তু গোসল করার পর পুরো শরীরে তীব্র ব্যথা দেখা দিল। বিশেষ করে পিঠের মেরুদণ্ডটাতে। এছাড়া ওই খবিশ লোকটা আমার হাতটা মুচড়ে ধরেছিল, যে কারণে হাতের ব্যথাও চাড়া দিয়ে উঠল। মনে হলো মুচকে গেছে। কানের কথা না বলায় ভালো। থাপ্পড়টা কান বরাবর পোড়ায়, এখন মনে হচ্ছে যন্ত্রণায় কানটাই ছিঁড়ে ফেলে দিই। পুরো রাত অসম্ভব যন্ত্রণায় কাটালাম। এছাড়া ছোটখাট কাটাগুলো বিষের ন্যায় শরীরে বিঁধছিল। জানি না রাত কিভাবে পার হয়েছিল। সকালে উঠতেই পারছিলাম না। মাথা ভারী হয়ে এসেছে। হাত পায়ের শক্তি যেন কোথায় হারিয়ে ফেলেছি। বুড়ো মানুষের মতো সবকিছু ধরে ধরে হাঁটতে হচ্ছে। মিসেস মারিয়ার সাথে দেখা হলে তিনি সন্নিগ্ন চোখে তাকালেন। বললেন, ডিয়ার, তুমি কি ঠিক আছো? মনে মনে একটু ভয় পেলাম। মিসেস মারিয়া কিছু বুঝে গেল না তো? কিন্তু মুখে একটু হাসি টেনে বললাম, না না মারিয়া, আমি ঠিক আছি। মিসেসে মারিয়া আমাকে নিরীক্ষণ করে একটা ভ্রু উপরে তুলে ফেললেন। বললেন, আমার তো ঠিক আছো বলে মনে হচ্ছে না। কি হয়েছে তোমার? কি তেমন কিছু না। কি তেমন কিছু না? এই মারিয়ার চোখকে ফাঁকি দিতে পারবে মনে করছো? মনে রেখ, হোস্টেলের অনেক ডেভিল ডেভিল মেয়েকে এ মারিয়া কুপোকাত করেছে। নির্বোধ ভেবো না মারিয়াকে। আমি চোখ দেখলেই বুঝতে পারি কার মনে কি চলছে। আমি একটু দমে গেলাম। হৃদপিণ্ডটা জোরে জোরে শব্দ করছে। মিসেস মারিয়ার কাছে ধরা পড়ে গেলাম না তো? কি বুঝতে পারলেন? এদিকে আসো।
উনি আমাকে টেনে টুলের উপর বসিয়ে কপালে হাত দিলেন। সেই সাথে গলা আর হাতের বাহু স্পর্শ করতেই চোখ বড় বড় করে আমাকে ডাকলেন, টামিনা। হা। আমি উনার দিকে বিস্মিত চোখে তাকালাম। উনি তীক্ষ্ণ দৃষ্টিতে বোমা বর্ষণ করে কিছু না বলে চলে গেল, কিন্তু আবার কয়েক সেকেন্ড বাদেই ফিরে এলো, হাতে মেডিসিন বক্স। মামারিয়া? একদম চুপ মেয়ে। মিসেস মারিয়া বক্স খুলে থার্মোমিটারটা মুখে দিয়ে দিলেন। ধরন দেখে মনে হচ্ছে যেন আমার জ্বর এসেছে। সত্যি কি আমার জ্বর এসেছে? নিশ্চয় এসেছে, না হলে মিসেস মারিয়া মুখে থার্মোমিটার গুজে দিত না। মারিয়া বক বক করে বলতে লাগল, এলে তো রাতে অনেক দেরিতে, ভোরে ফিল্ডেও গেলে না, মনে হচ্ছে কিছু একটা ঘটিয়েছ। নো মারিয়া, আমি কিছু করিনি। মার্থা হাউজে কাজ করতে করতে। একদম চুপ। মিসেস মারিয়ার ধমকের চোটে আমার কথা বন্ধ হয়ে গেল। রেইন বেরিয়ে যাচ্ছিল পাশ দিয়ে। মিসেস মারিয়া আমাকে ধমক দিতেই সে খিক খিক করে গেসে উঠল। আমি তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকালাম। ফাজিল মেয়ে। আমি কি বুঝি না? এত রাতে কোনো কফি হাউসটা খোলা থাকে? সেটা কি বার যে এত রাত পর্যন্ত খোলা থাকবে? নো নো মামারিয়া, আমি কোনো বারে। আবার? ফাইন। আমি পরাজিত ভঙ্গিতে মাথা নাড়লাম। সাধারণ জ্বরের ট্যাবলেট খেয়ে বেডে শুয়ে রইলাম। মিসেস মারিয়ার নির্দেশ, কড়া একটা স্যুপ বানিয়ে এনেছিল। পান করতেই পুরো মুখ বিষাদে ভরে গিয়েছিল, কিন্তু মিসেস মারিয়ার কড়া চোখের চাউনিতে চুপচাপ পান করতে হল। না জানি কি খাইয়ে দিয়েছে। শুয়ে শুয়ে লিওর কথা ভাবছিলাম। ভার্সিটিতে যাওয়ার দরকার আছে, না হলে সে এখানে চলে আসবে। তাই শরীর ফুরবল হলেও চুপচাপ উঠে তৈরি হয়ে নিলাম। যেতে যেতে নিশ্চয় ঔষধে কাজ করবে। জ্বর নেমেও যেতে পারে। মিসেস মারিয়া বাধা দিয়েছিল। উনাকে বুঝিয়ে বললাম আমার গুরুত্বপূর্ণ ক্লাসের কথা। ম্যানিটোবা গবেষণা ধর্মী ইউনিভার্সিটি। ক্লাস কম, রিসার্চ বেশি হয়ে থাকে। অনেক কিছুই জেনেছি, রিসার্চ করেছি। ফ্যাকাল্টি ঘুরে ঘুরে নতুন নতুন উদ্ভাবন দেখেছি। যদি মনোযোগ দিয়ে এখানে অধ্যয়ন করা যায় তাহলে ছোটখাট বিজ্ঞানী হতে আমার সময় লাগবে না। মনে মনে একটা অবাস্তব কল্পনা করে ফেললাম। আমি এইডসের প্রতিষেধক আবিষ্কার করে ফেলেছি। পুরো ইউনিভার্সিটি না পুরো বিশ্বব্যাপী হইচই পড়ে গেল। বাংলাদেশি মেয়ে এইডসের প্রতিষেধক আবিষ্কার করেছে জেনে বাঘা বাঘা বিজ্ঞানীরা আমার কাছে আসতে লাগল। তারা ফর্মুলা জানার জন্য আগপিছ ঘুরতে লাগল। বাংলাদেশ থেকে একদল প্রতিনিধি আমার সাথে দেখা করতে চলে এলো। বিভিন্ন ইউনিভার্সিটি আমাকে আহ্বান করতে লাগল তাদের ভার্সিটিতে জয়েন হওয়ার জন্য। স্বয়ং ট্রাম্প আর পুতিন আমাকে আমন্ত্রণ জানালো অভিনন্দন জানানোর জন্য। চিকিৎসা বিজ্ঞানে এমন অবিস্মরণীয় অবদানের জন্য তাড়াহুড়ো করে আমার জন্য নোবেলের ব্যবস্থা করা হল। টিভিতে আমাকে দেখে আব্বাও এলেন। সজল চোখে আমাকে নিয়ে গর্ববোধ করতে লাগলেন। কোথায় ডুবে আছো টামিনা? ইভির চিমটি দেয়া স্থানটা ডলতে ডলতে আমি হা করে ইভির দিকে তাকালাম। জ্বরের ঘোরে এতক্ষণ তাহলে স্বপ্নই দেখছি। ধ্যাত। হোস্টেল থেকে বেরিয়ে কিছু দূর আসতেই দেখলাম লিও দাঁড়িয়ে। তার সাইকেল স্ট্যান্ডে রেখে হেলমেট উপরে ছুঁড়ে মারছে। আবার ধরছে। আমাকে এখনো খেয়াল করেনি। আমাকে নজরে আসতেই একটা হাসি দিয়ে হাত উপরে তুলে হাই জানালো। সেই সাথে উপরে ছুঁড়ে মারা হেলমেটটা ঠাস করে তার মাথার উপর পড়ল। হা হা হা।
অসুস্থতার মাঝেও আমার হাসি পেল অনেক। হেলমেটটা কুড়িয়ে নিয়ে মাথা ঢলতে ঢলতে বলল, খেয়াল করিনি তো তাই পড়ল। চলবে।